কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা আমাদের আলোচনা পড়া সব শুরু করে দেব। সময়ের আগেই চলে এসেছি, একটু সময় নাও তোমরা ক্লাসে জয়েন হতে, অনেকের আসতে। একসাথে যেহেতু পড়া শুরু করব, তাই তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ক্লাসটাতে জয়েন হয়ে যাও। আমিও একবার সবাইকে ডেকে নেই। ওকে, ডেকে নিলাম। তারপরে হচ্ছে সি ইউনিটের বি ইউনিটদের ডাকলাম। তারপরে হচ্ছে সি ইউনিটের বি ইউনিটদের ডাকলাম। ওকে, ঠিক আছে। তো 11টা বাজতে আর কিছু সেকেন্ড বাকি। এই কিছু সেকেন্ডের মধ্যে আমরা আমাদের মূল আলোচনা বা পড়া শুরু করে দেব। সেই মূল আলোচনা বা পড়া শুরু করার জন্য তোমাদেরকে আমার ক্লাসের মূল মন্ত্র, নোট একটা নোট খাতা, একটা কলম, মনোযোগ এবং ক্লাসের সময় ডিস্ট্র্যাক্টেড না হওয়ার যত উপায় আছে সব উপায় অবলম্বন করো এবং সেই সব উপায় অবলম্বন করে ক্লাসে সবাই চলে আসো। সবাইকে স্বাগতম। চলো আমরা নতুন উদ্যোগ নিয়ে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। আলহামদুলিল্লাহ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম একবারেই নিলাম এবং কমেন্টটা ওকে, ঠিক আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ রহমত যে তিনি আমাকে সুস্থ রেখেছেন। ওকে, তো চলো তোমরা ক্লাসে জয়েন যেহেতু অনেকেই করে গেছো, আমরা আজকে আর কথা না বলে দিয়ে কি বলো দেখি, আমরা হচ্ছে তোমার আজকে আর কথা না বাড়িয়ে পড়াটা শুরু করে দেব। আমরা প্রত্যেক দিন পড়ার আগে পণ করব, এইটা আমাদের নামতা হয়ে যাবে। প্রত্যেকবার পড়তে বসার আগেও এই কথাটা যেন আমাদের কানে বাজে যে আমি এই যে সময়টা পড়তে বসতেছি, এই পড়াটা একটা যুদ্ধ। এই যুদ্ধটা ততদিন চলবে, এই যুদ্ধটা ততদিন থামবে না যতদিন না ঢাবিয়ান হিসেবে আমি আমার পরিচয়টাকে শতভাগ রূপে কমপ্লিট করতে পারবো। এখন পড়ায় ব্যাক করি। গতদিন আমরা কি করেছি? গতদিন আমরা রবীন্দ্র সাহিত্যকে একদম ভেজে খেয়ে ফেলেছি, তাই না? ফ্রাই, রবীন্দ্র সাহিত্যের ফ্রাই করেছি। আজকে আসবে অপরিচিতা গল্প, তোমাদের অনেকের অনেক পছন্দের গল্প। কিন্তু গল্পের শুধু একটা অংশ আমরা বরাবরই পড়ে আসি, যে গল্পটা পড়ি সেখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি, শেষ। কিন্তু অ্যাডমিশনে প্রশ্ন আসবে, তোমার টেস্ট পেপার থেকে প্রশ্ন আসে না। অ্যাডমিশনে ভিতর থেকে কিছু কনফিউজিং কোশ্চেন আছে, আবার কিছু সহজ প্রশ্ন আসে। সোজা কথা, বইয়ের লাইন টু লাইন পড়তে হবে। কখন কোন শিক্ষক কোন জায়গাকে একটা নৈবেত্তিক প্রশ্ন আকারে বসিয়ে দিবেন সেটা আমরা জানি না। যদি আমরা না জানি তাহলে আমরা আজ সেই পদ্ধতিতেই পড়ব। আইসিইউ ব্যাচে ঢুকে যাও এবং আমরা আমাদের পড়া শুরু করে দিই। অপরিচিতা গল্পের ব্যবচ্ছেদ। আমরা প্রত্যেকটা গল্প পড়ার আগেই আমরা এভাবেই ব্যবচ্ছেদ করি। এই ব্যবচ্ছেদটা কি বলো দেখি? এই ব্যবচ্ছেদে আমরা অপরিচিতা গল্পের A to Z জানবো, A to Z জানবো। সো অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে লেখা। এখন তোমাদেরকে একটু পুরুষের ধারণা দিই ভাইয়া। আমাকে এখন বলো তো, উত্তম পুরুষ কোনগুলো? বলো, উত্তম পুরুষ কোনগুলো? ঠিক আছে, উত্তম পুরুষ কোনগুলো? পুরুষ পড়ছো না গ্রামারে? সেই গ্রামারের উত্তম পুরুষের মধ্যে কি পড়ে এবং কেন আসলে উত্তম পুরুষের জবানি বলা হয়, বইয়ে ঠিক কোন কোন জায়গায় এই উত্তম পুরুষ শব্দটা তোমরা ব্যবহার করবা, সেটাই আমরা আজকে জানবো। তো তোমরা প্রথমে উত্তর করো ভাইয়েরা, যে উত্তম পুরুষ এই শব্দটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে। ঠিক আছে, একটু উত্তর করো। বাইরে আমার আমরা প্রথম ব্যক্তি, আর কিছু জানতে চাই?
তাহলে উত্তম পুরুষ হচ্ছে বক্তা নিজের, কি বলো দেখি, নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করে। ধরো আমি তো আর বলি না স্বর্ণ খায়, স্বর্ণ তার তারকা শিক্ষার্থীদের পড়ায়, এমনটা কি বলি না। কি বলি বলো দেখি, বলি হচ্ছে যে আমি খাই, আমি আমার তারকা শিক্ষার্থীদেরকে পড়াই। তাহলে আমি, আমরা, ঠিক আছে। এখন এই কথাটা কেন আসে উত্তম পুরুষের জবানিতে, মানে আমি আমরার জবানিতে? বিষয়টা না, এখানে জানতে হবে একজন ব্যক্তি যখন নিজের কথা বলে, অর্থাৎ গল্পটা নিজের ভাষায় বলছে, তখন সেটা হয়ে যায় উত্তম পুরুষের জবানিতে, অর্থাৎ ভাষাটা হয়ে যায় আমি আমরা। যেমন অপরিচিতা গল্পে অনুপম নিজের ভাষায় তার চারপাশের ঘটনা ব্যাখ্যা করে, এবং তাহলে এখান থেকে আমরা জানব অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে এবং অনুপমের জবানিতে লেখা একটা ছোট গল্প। কি বলো দেখি, অপরিচিতা গল্পটি উত্তম পুরুষের জবানিতে, অনুপমের জবানিতে লেখা একটি ছোট গল্প। এবং 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 তোমাদের বইয়ে এরকম গল্প আছে কয়টা? যে বলতে পারবা তার জন্য একটা চকলেট এই মুহূর্তে ফ্রি। তোমাদের বইয়ে ঠিক উত্তম পুরুষের জবানিতে বা কি একজন ব্যক্তি কেন্দ্রিক জবানিতে এরকম গল্প আর কয়টা আছে? যে বলতে পারবা সেই সাথে সাথে তার জন্য একটা চকলেট আছে। আমি কিন্তু গল্প বলেছি, ছোট গল্প বলেছি, ঠিক আছে, ছোট গল্প বলেছি। এখন বলো কোনটা, ঠিক আছে। তোমাদের পুরো বইয়ে উত্তম পুরুষের জবানিতে লেখা ছোট গল্প এরকম কয়টা আছে? কে পারবা দেখি, আমি উত্তরগুলো দেখতে চাই। ওটা আমি ব্যাখ্যা করে দিয়েছি তো ভাইয়া, চিন্তা করিও না, প্রশ্নে তোমাদের ব্যাখ্যা থাকবে, পরীক্ষার পরে প্রশ্ন নিয়ে আর ভাবতে হবে না, ওখানেই কমপ্লিট হয়ে যাবে। অবভিয়াসলি প্রবাহমান নদী যে কাউকে ভাসিয়ে রাখতে পারে, এই পুরো কথাটাই, পুরো উক্তিটা তো মাই বলেছেন পরের দিকের অংশে, এবং প্রশ্নটা আমার ওখানেই দেওয়া, ক্লাসে তোমাদের ওইটুকু অংশ দেখাতে ভুলে গিয়েছি বলেই প্রশ্নে তোমাদের দেখিয়ে দিয়েছি যে মাও বলেন, এবং পরবর্তী অংশে প্রবাহমান নদী যে পুরস্কৃত করবে সেই জায়গাটাও আছে, সেটা কবি বলেন। আর ওই যে সাঁতার কাটতে পারার কথাটা বা ভাসিয়ে রাখতে পারার কথাটা বলেন তার মা। ক্লিয়ার? ওকে। তিনটা, এই যে একজন বলেছো চারটা, অনেকজন বলছো তিনটা, আসল সত্য কোনটা? তো জেনে রাখো ভাইয়া, উত্তর হবে তিনটা, কারণ আমি প্রশ্ন করেছি ছোট গল্প। কি ছোট গল্প? ছোট গল্প হচ্ছে তিনটা। অপর দিকে তোমরা অনেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52, বঙ্গবন্ধু না, শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি, কি বলো দেখি, 52 দিনগুলি, এই যে এটা হচ্ছে একটা আত্মজীবনীমূলক রচনা। কি ধরনের রচনা? এটা কিন্তু কোনো ছোট গল্প নয়। আত্মজীবনীমূলক রচনা কেমন? আত্মজীবনীমূলক রচনা হইল ভাইয়া, যে আত্মজীবনীমূলক রচনাতে অবশ্যই সে নিজের ভাষায় কথা বলবে। আত্মজীবনীমূলক রচনা হওয়ার জন্য উত্তম পুরুষের জবানিতে লিখতেই হবে। সো এটা আউট অফ দ্য বক্স। তার বাইরে আজকে থেকে ভুলবে না তোমার বইয়ের অপরিচিতা, বিলাসী, রেইনকোট, এই তিনটাই উত্তম পুরুষের জবানিতে লেখা। কি কি? তোমার বইয়ের অপরিচিতা, বিলাসী, রেইনকোট, এই তিনটি ছোট গল্প উত্তম পুরুষের জবানিতে লেখা। কয়টা? তিনটা। অপরিচিতার উত্তম পুরুষের জবানিতে লেখা গল্পের কথক বা যার জবানিতে লেখা সেটা হচ্ছে অনুপম। বিলাসীতে গল্পের কথক হচ্ছে ন্যাড়া, এবং এই ন্যাড়া হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই, এবং তারপরে গিয়ে রেইনকোট গল্পে পাবো নুরুল হুদা। রেইনকোট গল্প উত্তম পুরুষের জবানিতে লেখা, গল্পের কথক বা নুরুল হুদার জবানিতে লেখা। এই তিনটা এমসিকিউ অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আর কেউ কখনো ভুলবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, যারা পেরেছো তাদেরকে চকলেটই দেই আমি, অন্য ব্যাচে হচ্ছে হেলদি খাবার দেই, তোমাদেরকে একটু আনহেলদি খাবার দেই, ঠিক আছে? সমস্যা নেই। দেখি চকলেট কিভাবে তোমাদেরকে দেওয়া যায়।
এই যে তোমাদের জন্য চকলেট পাঠিয়ে দিয়েছি, যারা যারা পেরেছো চকলেটটা নিয়ে নাও। ওইটুকু চকলেট এতজন ভাগ করে খাইতে পারবা কিনা এটাই হচ্ছে কষ্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমি প্রশ্ন করেছি কি? আমি প্রশ্ন করেছি উত্তম পুরুষের জবানিতে লেখা ছোট গল্প। আমার পদ কি গল্প ভাইয়া? না, আমার পদ প্রবন্ধ, এবং আমার পদ প্রবন্ধের ক্ষেত্রে জবানির আলোচনা আসে না। প্রবন্ধ মোস্ট অফ দ্য টাইম একটা কথকের নিজস্ব অভিব্যক্তি থাকে, তাই সেখানেও জবানি কথাটা আসবে না। জবানি কথাটা আসবে গল্প বা ছোট গল্পের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে, চকলেট কারাকারি করে নিয়ে গেছে তো তোমাদের আর লাভ নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো এখন আমরা হচ্ছে মূল পড়ায় চলে যাই। তারপরের প্রশ্ন, অপরিচিতা ছোট গল্পটি প্রমোদ চৌধুরী সম্পাদিত কি বলো দেখি, মাসিক সবুজ পত্র পত্রিকায় 1914 সালে প্রকাশিত হয়। তোমরা আমার এমন একটা ব্যাচ, যেই ব্যাচের বাচ্চাদের একটা জিনিস মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণভাবে দরকার। সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া কিছু প্রশ্ন আছে বা পড়ার একটা জায়গা আছে, যেই জায়গা থেকে প্রতি বছর কোনো না কোনো একটা বিশ্ববিদ্যালয়, এটা একদম আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ ফরজ প্রশ্ন, সেটা হচ্ছে উৎস। তোমার বইয়ে যে 14টা গদ্য পদ্য, 2টো নাটক উপন্যাস আছে, মোট 16টা সাহিত্যের, কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে, এখান থেকে এমন একটা অ্যাডমিশন ইয়ার নাই যে প্রশ্ন কমন আসেনি। মাত্র কয়টা পড়বা? 16টা টপিক পড়বা, যেখান থেকে বাংলা ফার্স্ট পেপারে কোনো একটা ইউনিভার্সিটিতে কোশ্চেন কমন ফরজ। তাই এখানে ভুল করার কোনো সুযোগ নাই। এক কথায় মুখস্থ করে ফেলো, অপরিচিতা ছোট গল্পটি কোথায় প্রকাশিত হয়? প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজ পত্র পত্রিকায়। কোথায়? মাসিক সবুজ পত্র পত্রিকায়। কত সালে? 1914 সালে। কত সালে? 1914 সালে। ঠিক আছে, লিখে ফেলো। এবং তারপর এটাকে আবার গ্রন্থভুক্ত করা হয় কি বলো দেখি, রবীন্দ্রনাথের গল্পের সংকলন গল্প সপ্তকে। এটাও জেনে রাখো, ঠিক আছে? বাট মেইন আমাদের জানতে হবে প্রমোদ চৌধুরীর কোন পত্রিকা? প্রমোদ চৌধুরীর সবুজ পত্র পত্রিকা, এটা সবার প্রথম পাবলিশ হয়, ঠিক আছে? ওকে, তারপরে অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে এক বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কথা বর্ণিত হয়েছে। কি বলো দেখি, এইখান থেকে আসে একটা শব্দ। অপরিচিতা গল্পে অপরিচিতা শব্দটি কি? আমি আর কিচ্ছু বলবো না, কোনো অপশন দিব না। অপরিচিতা গল্পের অপরিচিতা শব্দটি কি বলো? যে পারবা তার জন্য এবার আরো বেশি কিছু আছে খাবার, চিন্তা করিও না। ওকে, বড় সড়ো কি দিব? জাপানিজ সুশি, ঠিক আছে? তাহলে যে আগে উত্তর করবে, অপরিচিতা গল্পে অপরিচিতা শব্দটি কি বলতে হবে। পাবলিকলি কোথায় হচ্ছে ভাইয়া? এই গ্রুপেই তো ক্লাস হচ্ছে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখনই ভয় পেয়ে দিচ্ছ যে ভুল করে আবার পাবলিকলি চলে গেছে নাকি? এটা এডুকেশন পেজ থেকে হচ্ছে, বাট আই এডুকেশন পেজে হচ্ছে না, ঠিক আছে? এডুকেশন পেজ থেকে তোমাদের গ্রুপে লাইভটা হচ্ছে। ওকে, ঠিক আছে। অপরিচিতা এই যে পেরে গেছে যারা, তাদের জন্য এখন সি ইউনিটরা মন খারাপ করিও না, তোমরা আমার সামনে স্ক্রিনে আছো, ঠিক আছে? তো তোমাদেরকে আবার এখান থেকে কমেন্ট করে আমি খাবার পাঠাইতে পারতেছি না, তোমরা কল্পনায় খায় নাও, ঠিক আছে? আর বি ইউনিট ফোনে আসো, তো বি ইউনিটের জন্য আমি পাঠাই দিচ্ছি। তোমরা যারা হচ্ছে পেরেছো, ওয়েল ডান। তোমরা এখন একটু স্বাস্থ্যকর আপেল খাও। জেনে রাখো, অপরিচিতা গল্পে অপরিচিতা একটা বিশেষণ। কি? একটা বিশেষণ শব্দ। অপরদিকে বিলাসী গল্প যখন পড়বা, সেই বিলাসী গল্পে বিলাসী শব্দটা একটা বিশেষ্য। এই দুটোই অ্যাডমিশনে বারবার রিপিট হওয়া কোশ্চেন। কি বলো দেখি, অপরিচিতা গল্পে অপরিচিতা শব্দটি একটি বিশেষণ।
কেন? কারণ হচ্ছে অপরিচিতা কোনো মানুষের নাম নয়, বরং গল্পের মেইন নায়িকাকে অপরিচিতা বিশেষণের আড়ালে প্রকাশ করা হয়েছে। এরপরে একটা জিনিস জেনে রাখো, গল্পের নাম যদি বিশেষ্য হয় বা সরাসরি কারো নাম দিয়ে গল্প লেখা হয় তখন তাকে নাম চরিত্র বলে। বিলাসী গল্পে যেহেতু বিলাসী একটা বিশেষ্য শব্দ, একটা ক্যারেক্টারের নিজের নামই বিলাসী, তাই বিলাসী গল্পের নাম চরিত্র কি? বিলাসী গল্পের নাম চরিত্র হচ্ছে বিলাসী নিজেই। ঠিক আছে, কিন্তু অপরিচিতা গল্পের কোনো নাম চরিত্র নাই, অপরিচিতা শব্দটাই একটা বিশেষণ। ক্লিয়ার? ওকে। গল্পের কথক বিংশ শতকের এক বাঙালি যুবক, এটা ট্রিপল স্টার কোশ্চেন, এটাও অ্যাডমিশনে আসে কোশ্চেন। এই জন্য প্রথমে গল্পের চেয়েও এই ব্যবচ্ছেদ অংশগুলো অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। গল্পের কথককে, গল্পের কথক সোজা কথা, অনুপম কোন শতকের বাঙালি যুবক? বলো দেখি। অনুপম বিংশ শতকের এক বাঙালি যুবক। অনুপম কোন শতকের বাঙালি যুবক? অনুপম বিংশ শতকের বাঙালি জীবন। গল্পের মূল বিষয় যৌতুক প্রথার বিরোধিতা ও নারীর প্রতিবাদের দৃশ্যায়ন। ক্লিয়ার? ওকে, তাহলে এ পর্যন্ত যা পড়লাম সব খুবই সহজ ছিল। তোমরা হচ্ছে এখন গল্পের আমরা মেইন কিছু ক্যারেক্টারগুলোকে নিয়ে আলোচনা করি, যেই ক্যারেক্টারগুলোকে নিয়ে আলোচনা করলে গল্পটা আমাদের পানির মতো সোজা হয়ে যাবে। মেইন ক্যারেক্টার হিসেবে আমরা কাকে কাকে পাই? গল্পের কথক অনুপম, তার মা, তার মামা, তারপরে কি বলো দেখি তার বন্ধু হরিশ, তার বাইরে কি বলো দেখি? বাট মেইন ক্যারেক্টার কিন্তু অনুপম, কল্যাণী, অনুপমের মামা আর শম্ভুনাথ সেন। সাইড ক্যারেক্টারে গল্পকে হেল্প করে কে? তারা হচ্ছেন হরিশ, তারপরে বিনু দাদা, তারপরে কি অনুপমের মা, এবং অনুপমের বাবার ব্যাপারে কিছু একটু বলা আছে, এবং শ্যাকরা। এই কয়েকটা নাম মাথা থেকে ভোলাই যাবে না, কেননা ক্যারেক্টার ভিত্তিক কোশ্চেন আসলে বা উক্তি দিয়ে কোশ্চেন আসলে এগুলোর বাইরে উত্তর করার জায়গা নেই। ওকে, তাহলে যদি এই ক্যারেক্টারগুলোকে আমরা একটু আইডিয়া নিলাম, তাহলে চলো আমরা এখন ক্যারেক্টার বিশ্লেষণে চলে যাই। এগুলো ক্যারেক্টার বিশ্লেষণের আমাদের কোনো দরকার নাই, তোমাদের পিডিএফে আছে, পড়তে পারো। বাট তোমরা আজকে যেভাবে পড়বা তারপরে অনুপমের একটা তথ্য তোমরা ভুলবে না। কেন ভুলবে না আমি বলছি। তারপরে আসে হচ্ছে কি শব্দার্থ, এইবারে দরকার আছে। প্রথমেই একটা আনকমন শব্দার্থ যেটা এই শীটে নাই, সেটা নোট করে ফেলো। দক্ষ যজ্ঞ। কি বলো দেখি? দক্ষ যজ্ঞ শব্দের অর্থ কি? দক্ষ যজ্ঞ শব্দের অর্থ কি? দ্রুত উত্তর করো। ঠিক আছে, ওকে। স্টেশনের আরদালি সৈন্যরা সাইড ক্যারেক্টার, তারা কোনো কথা বলেনি। সাইড ক্যারেক্টার হিসেবে শুধু স্টেশন মাস্টারকে নিতে পারো, বাট আরদালিরা কোনো কনভারসেশন করেনি, সো সেটা এখানে অ্যাড হবে না। ওকে, ঠিক আছে। আপেল তো দিয়ে দিছি, এরা এখনো পড়া বাদ দিয়ে আপেলের জন্য অপেক্ষা করতেছে। হায় রে। হট্টগোল, বিপর্যয়, না, সৈন্যরা কোনো কথা বলেনি। আরদালি মানে কি? এই তো খাইছো, সেই জন্যই এখন আমি প্রথমে শব্দার্থ পড়াইতে আসছি, এবং উত্তরটা মেবি বলেই দিলাম। আগে উত্তর করো। দক্ষ যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে কি বলো দেখি? হট্টগোল। দক্ষ যজ্ঞের শব্দের অর্থ গুড জব, জেনে রাখো যারা জানো না। হট্টগোল কি বলো দেখি? হট্টগোল। তারপরে কি? তারপরে হচ্ছে একটা শব্দার্থ আগেই বলে দেই। আরদালি শব্দের অর্থ কি? আরদালি শব্দের অর্থ কি? দেখি কে কি বলো। আরদালি এই যে শব্দটা আছে, এই শব্দের অর্থ কি? আরদালি শব্দের অর্থ কি? দ্রুত উত্তর করবে ভাইয়েরা। ইয়েস, সৈনিক। ইয়েস, আরদালি শব্দের অর্থ হচ্ছে সৈনিক। এবং সৈনিকরা গল্পে কথা বলছে, এটা কার কথা আমাকে একটু বলো দেখি। এখানে সৈনিকদের কোনো কথা ছিল না, শুধু স্টেশন মাস্টারের সাথে সৈনিকরা ছিল গল্পে, কিন্তু তারা কোনো কনভারসেশন করেননি।
তো কনভারসেশন না হইলে তো তাদের উক্তির জন্য তাদেরকে এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। কনভারসেশন করেছিলেন স্টেশন মাস্টার, তাও খুবই কম, তার একদম ডিরেক্ট কথা, মানে তিনি মুখ দিয়ে বলার কিছু নাই, ইভেন জেনারেলও মুখ দিয়ে বলা কোনো কথা নেই, জাস্ট তাদেরকেও মনে রাখার জন্য মনে রাখতে পারে। এবং শব্দার্থে আমি এই শব্দটা পড়াইতামই, সেটা হচ্ছে আরদালি শব্দের অর্থ কি? আরদালি শব্দের অর্থ হচ্ছে সৈন্য বা সৈনিক। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা শব্দার্থে ঝাঁপিয়ে পড়ি। তারপরে আসে অনির্বাচনীয়, এটা আমরা পারি, যেটা নির্বাচন করা যায় না। একপত্তন, এইটা গুরুত্বপূর্ণ। এক প্রস্থ মানে অল্প একটু জায়গা। এবং তারপরে অ্যাডমিশনে আসা কোশ্চেন, উমেদারি মানে কি? প্রার্থনা, বা এটার আরেকটা খুবই সুন্দর সমার্থক শব্দ আছে, সেটা হচ্ছে তোষামদি। কি বলো দেখি? তোষামদি বা চাটুকারিতা। তাহলে উমেদারি মানে প্রার্থনা করা, তোষামদি চাটুকারিতা, এই অর্থগুলো আমরা পাবো। অন্তপুর মানে অন্দরমহল বা ভেতরের বাড়ি, এটা জানি। অবকাশ, আমরা আর পড়া থেকে অবকাশই পাচ্ছি না, অবকাশ মানে বিশ্রাম বা অবসর। অন্নপূর্ণা দেবী দুর্গা, মা অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এটা কি আসলে? হিন্দু ধর্ম অনুযায়ী অন্নপূর্ণা হচ্ছেন তাদের দেবী দুর্গা, গজানন হচ্ছে গণেশ, এবং গণেশের ছোট ভাইয়ের নাম হচ্ছে কি? কার্তিক। এটাও জেনে রাখো। অভ্র কি? অভ্র এক ধরনের খনিজ ধাতু। এখান থেকে একটা কি বলো দেখি, অনুবাদের মূলক একটা প্রশ্ন আসে। মাইকা শব্দটি অর্থ কি? মাইকা মানে অভ্র, মাইকা মানে অভ্র, ঠিক আছে। তারপরে অবকাশের মরুভূমি এক, আনন্দহীন প্রচুর অবসর সময়। অভিষিক্ত, অভিষেক করা হয়েছে এমন, কনসার্ট পারবা। তারপরে কলি, এটা আমরা বারবার পাবো, এখানে পাবো আমরা কি বলো দেখি? আমরা পাবো হচ্ছে তোমার পরবর্তীতে বিদ্রোহীতেও পাবো এই কলি শব্দটা। হিন্দু পুরাণে 4টা যুগ আছে, সেই যুগের মধ্যে 2টো যুগের আলোচনায় আমাদের বইয়ে আসবে। একটা হচ্ছে সত্য যুগ, যেই যুগে কোনো পাপ থাকে না, আর পাপ যখন একদম মুখ্য হিসেবে চলে আসে সেটা হচ্ছে শেষ যুগ বা কলিযুগ। তাহলে হিন্দু পুরাণের 4 যুগের প্রথম যুগ সত্য যুগ এবং কলিযুগ আমরা জানি। গজানন বলেই দিয়েছি, গজ মানে হাতি, এবং তাহলে এটা আসলে গণেশের কথা বলা হয়। তারপরে গিয়ে আসে হচ্ছে একটা লাইন, কি বলো দেখি? এই লাইনের ব্যাখ্যাটা অনেকেই পারবা না, আমার কি বলো দেখি? আমার প্রজাপতির সাথে মদন দেবের, আবারও বলছি লাইনটা হচ্ছে, প্রজাপতির সাথে মদন দেবের কোনো বিরোধ নেই। এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই একটা লাইনে শব্দার্থও জানা হবে এবং একটা অর্থও জানা হবে। এখন এই লাইনটা আমি বলি, প্রজাপতিকে, প্রজাপতি হচ্ছেন হিন্দু ধর্ম অনুযায়ী তাদের দেবতা ব্রহ্মা, যাকে সৃষ্টি এবং বিয়ের দেবতা বলা হয়। কে? প্রজাপতি হচ্ছে দেবতা ব্রহ্মা, যাকে সৃষ্টি বা বিয়ের দেবতা বলা হয়, ঠিক আছে। ওকে, তারপরে কাহিনী হয়ে যায় যে এই যে দেবতা ব্রহ্মা তাহলে বিয়ের দেবতা, অপরদিকে মদন দেব, মদন দেব তিনি কে বলো দেখি? মদন দেব আমার প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। তোমাদের বইয়ে কিন্তু মদন দেব লেখা নাই। আমার প্রজাপতির সাথে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। এই লাইনটার মানে কি বোঝায়? এই লাইনটার মানে বোঝানোর আগের লাইনটা আমাদেরকে পড়তে হবে। পড়তে মানে কি? এর আগের লাইনে অনুপম জানতে পারে যে কি বলো দেখি, মন্দ নয় হে খাঁটি সোনা বটে, মানে কল্যাণী দেখতে শুনতে বেশ সুন্দর। তাহলে এই জায়গায় মদন দেব আসলে হলেন কামনা বাসনার দেবতা। কিসের? কামনা বাসনার দেবতা। এখন এই জিনিসটা তোমরা অলরেডি অ্যাডাল্ট, আর ভালো করে ব্যাখ্যা করে তোমাদেরকে দিতে হবে না। মানে কি বুঝাচ্ছে? তাহলে সে বুঝাচ্ছে আমার বিয়ের সাথে আমার মনের কামনা বাসনারও কোনো বিরোধ নাই, অর্থাৎ আমি বিয়েও করতে পারছি আর আবার সুন্দর একটা বউও পাচ্ছি, ঠিক আছে। তাহলে সেই জায়গা থেকেই পঞ্চস্বর আসলে কি? পঞ্চস্বর হচ্ছে মদন দেব 5 ধরনের বাণ ব্যবহার করেন, যেগুলোকে একসাথে পঞ্চস্বর বলা হয়। এবং ওই লাইনটাতে আসলে অনুপমের লুকায়িত কামনা বাসনার চরিতার্থ হওয়াকেই বোঝায়, ঠিক
ঠিক আছে, যে যে আসলে যেমন বউয়ের প্রার্থনা করতো, সোজা কথা সুন্দরী বউ চাইছিলে, সুন্দরী বউ পাইছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আসলে সেটাকে কি বলো দেখি, প্রেমের দেবতাই তাকে মেইনলি বলা হয়, বাট কামনা বাসনা থেকেই প্রেমের সৃষ্টি হয়, ভালোবাসা আসে পরিত্যাগ থেকে, বুঝতে পারছো না, সেই থিওরিতে। ওকে, চলো এখন আমরা যাই। ওকে, তারপরে আসে হচ্ছে ইয়েস, তারপরে আসে হচ্ছে গন্ডুস। গন্ডুস মানে হচ্ছে, এটাও অ্যাডমিশনে আসা কোশ্চেন, অল্প কিছু বা এক মুঠ বা এক সময়। গুড়গুড়ি, আলবোলা বা ফর্সি, এটার আসল শব্দার্থটাও জেনে রাখো। দীর্ঘ নলযুক্ত হুকাকে কি বলে? দীর্ঘ নলযুক্ত হুকাকে গুড়গুড়ি বলে। এবং এর সাথে আরেকটা আছে বাধা হুকা। বাধা হুকা কি দিয়ে তৈরি করা হয়? নারকেলের খোল দিয়ে তৈরি করা হুকা, এটাও জেনে রাখো। তাহলে গুড়গুড়ি, আলবোলা, ফর্সি এ দুটো নামেও পরিচিত। আসলে গুড়গুড়ি কি? দীর্ঘ নলযুক্ত হুকা। এখন হুকা কি এটা বলতে হবে না, ধূমপান করার একটা যন্ত্র। এবং তার বাইরে থেকে আমরা পাবো কি, আরেকটা পাই বাধা হুকা। বাধা হুকা মানে কি? নারকেলের খোল দিয়ে তৈরি করা এক ধরনের হুকো। তারপরে আমরা চলে আসি জরিমা। জরিমা মানে আড়ষ্টতা বা জড়ত্ব, এটাও পারবো, প্রজাপতি তো পড়েই ফেলেছি। এবং স্বর্ণ ভাইয়ার একটা তোমাদের অমর টেকনিক, তোমাদের উৎস থেকে যেমন বলেছি না প্রতি বছর অ্যাডমিশনে একবার না একবার প্রশ্ন হয়, সেম ওয়েতে স্বর্ণ ভাইয়ার লাইন থেকে অ্যাডমিশনে এমন কোনো বছর নাই যেই প্রশ্নটা হবে না। সবাই হাতটা গরম করো এবং এই লাইনটা লিখে ফেলো, এবং অ্যাডমিশন পিরিয়ডের এটা চাইলে রেকর্ডও করে রাখতে পারো, যে অ্যাডমিশন পিরিয়ডে যেই মুহূর্তে এই প্রশ্নটা আসবে, তোমার এই ভিডিও রেকর্ডটা দেখিও যে স্বর্ণ স্যার বলছিল জাস্ট এই একটা লাইন থেকে অ্যাডমিশনে আমি একটা প্রশ্ন পাবই। সেই ছন্দটা কি? সেই ছন্দটা হচ্ছে স্বর্ণ স্যারের গ্রীষ্মের দুপুরে দেখলাম, গ্রীষ্মের দুপুরে দেখলাম, সন্ধ্যায় ভুলে গেলাম। একদম এখানে চ্যালেঞ্জ দেওয়ার কিচ্ছু নাই, চাইলে তুমি এখনই এই মুহূর্তে রেকর্ড করে রাখতে পারো। অ্যাডমিশনে যদি এখান থেকে কোশ্চেন না পাও তারপর আমাকে জানাইও। সেম ওয়েতে প্রত্যেক ব্যাচেই আমি এটা দিই, এবং এটা কেন জানি অমোঘ সত্য হয়ে গেছে। এই লাইনটার মানে কি? গ্রীষ্মের দুপুরে দেখলাম, ভুলে গেলাম। গ্রীষ্ম শব্দের, গ্রীষ্ম কোন শব্দের অর্থ? নিদাগ। দেখা, নেহারি, দেখা বা প্রত্যক্ষ করা নেহারি। সন্ধ্যা, প্রদোষ। এবং ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া হচ্ছে পাশরি। এই চারটা থেকে কোনো না কোনো ইউনিভার্সিটিতে একটা শব্দার্থ পেয়ে যাবা। গ্রীষ্মের দুপুরে দেখলাম, সন্ধ্যায় ভুলে গেলাম। গ্রীষ্মের দুপুরে দেখলাম, সন্ধ্যায় ভুলে গেলাম। এই জায়গা থেকে একটা প্রশ্ন কোনো না কোনো ইউনিভার্সিটিতে চলে আসবে, তাই চোখ বন্ধ করে এটা মনে রাখবা। গ্রীষ্ম হচ্ছে নিদাগ, দেখা বা প্রত্যক্ষ করা হচ্ছে নেহারি, সন্ধ্যা হচ্ছে প্রদোষ, ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া হচ্ছে কি বলো দেখি? ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া হচ্ছে পাশরি। ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া হচ্ছে পাশরি, ঠিক আছে? ডান? গুড জব। কালকে রাতে ঘুমানোর সময় এই লাইন আওড়াচ্ছিলে। গ্রীষ্মের দুপুরে দেখলাম, সন্ধ্যায় ভুলে গেলাম। সবার নোট করা শেষ? এটা সবাই এটা নোট করে ফেলো, এটার অর্থগুলো জেনে রাখো। গ্রীষ্ম হচ্ছে নিদাগ, এবং এই যে দেখা হচ্ছে নেহারি বা প্রত্যক্ষ করা, তারপরে সন্ধ্যা হচ্ছে প্রদোষ, ভুলে যাওয়া হচ্ছে পাশরি। ক্লিয়ার? ওকে, চলো আমরা এখন একটু দ্রুত আগাতে হবে। ফর্দ, তালিকা, বাধা হুকা পড়ে ফেলেছি, কাউকে বিদ্রুপ করা, উপহাস করা, এটাও জানো। এবার আসবে মনু। কি বলো দেখি? মনু আর মকর মুখ। আমরা মকর মানে মনে করি মাকড়সা, না ভাইয়া, মকর মানে কুমির। মকর শব্দের অর্থ কি? কুমির। মকর মুখ মানে কুমিরের মতো মুখের আকারের। এবং মণি মানে তোমাদের, মনু মানে তোমাদের বরিশাইল্লা মনু না। এই মনু শব্দটা ব্যবহার করা হয় বিধানকর্তা।
শাস্ত্র প্রণেতা বা বিধানকর্তা হিসেবে। কি প্রণেতা? শাস্ত্র, অর্থাৎ আইন যিনি প্রণয়ন করবেন সেই অর্থে শাস্ত্র প্রণেতা বা বিধানকর্তা, দুটো শব্দই মনে রাখবে। ঠিক আছে, তারপরে আসবে মঞ্জরি, কিশলয়যুক্ত কচি ডাল, মহার্ঘ, দুর্মূল্য এবং মহানির্বাণ, সব ধরনের বন্ধন থেকে মুক্তি। বেশ কয়েকটা শব্দার্থ পড়াও আমাদের হয়ে গেল। আমরা এখন একটু নিঃশ্বাস ছেড়ে মূল গল্পে চলে যাব এবং যে শব্দার্থগুলো পড়েছি আরেকবার গুরুত্বপূর্ণ শব্দগুলোতে চোখ বুলিয়ে যাব। গুরুত্বপূর্ণ শব্দগুলোতে আমরা পাবো হচ্ছে কি বলো দেখি, অভ্র, মাইকা, কলিটাকে পাবো এবং তার বাইরে উমেদারিকে পাবো, তোষামুদে, চাটুকারিতা, প্রার্থনা, এই ধরনের অর্থে। তারপরে আমরা পাবো হচ্ছে গজাননের ছোট ভাই কার্তিক, গন্ডুস মানে একমুখ বা একরস জল, গুড়গুড়ি, বাধা হুকা পাবো, দীর্ঘ নলযুক্ত হুকা, বাধা হুকার সাথে নারকেলের রিলেশন, জরিমা মানে আড়ষ্টতা, তোমাদের এখনো পড়ায় জরিমা আছে। পঞ্চস্বর জেনে যাব, ধোঁয়া জেনে যাব এবং এটা অ্যাডমিশনে আসা কোশ্চেন মিস চলে গিয়েছিল। ধোঁয়া হচ্ছে গানের যে অংশ দোহরারা বারবার ব্যবহার করে, অর্থাৎ গানের একটা হুক লাইন থাকে, যে হুক লাইনটা বারবার রিপিট করে আবহ তৈরি করে, সেটাই হচ্ছে ধোঁয়া। ক্লিয়ার? প্রদোষ, সন্ধ্যা পাবো, প্রজাপতি জীবের স্রষ্টা বা ব্রহ্মা বা বিয়ের দেবতা হিসেবে তাকে পাবো এবং মনু মানে জানবো বিধানকর্তা বা শাস্ত্র প্রণেতা। বরের ঘাট, মহার্ঘ, এই মহার্ঘ মানে অত্যন্ত দামি, বহুমূল্য এবং সবচেয়ে বেশি কথা হচ্ছে কি খুঁজে পাওয়া সেই রকম দামি, দুর্মূল্য অর্থে চলে যাবে। ওকে, ঠিক আছে, চলো এখন আমরা গল্পে ঢুকে যাব। ঠিক আছে, ওকে, আমি একটু পানি খেয়ে নেই, তারপরে আমরা গল্পে ঢুকে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি লেখাগুলো একটু স্পষ্ট করে লিখবো। লাল কালার তো কালোতে ওই জন্য বোঝা যাচ্ছে না, আমি সাদা কালার ইউজ করবো। ওকে, ঠিক আছে। ভুলে যাওয়া মানে ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া হচ্ছে পাশরি, পাশরি। আর মনু, আচ্ছা মনুটা রিপিট করি। মনু মানে হচ্ছে বিধানকর্তা বা শাস্ত্র প্রণেতা। শাস্ত্র মানেই বিধান, একই শব্দ, জাস্ট একটু আলাদাভাবে সাজানো। শাস্ত্র মানে হচ্ছে আইন বা বিধান, যিনি প্রণয়ন করে, ধর্মের আইনকে বলা হয় শাস্ত্র, তিনি যেটা প্রদান করেন তাকেই বলা হয় মনু। ঠিক আছে, ওকে। সো চলো আমরা একদম গল্পে ঢুকে যাব এবং গল্পে ঢুকলে প্রত্যেকটা লাইন এমসিকিউ। এইবারে ভাইয়া আসতে আর পড়াইতে পারবে না, কারণ 2 ক্লাসে আমাদেরকে এই পুরোটাতে ভাইয়ার সাথে পড়া অবস্থায় প্রায় 350টার মতন কোশ্চেন আমরা কমপ্লিট করব। এই 350টার মতো কোশ্চেন কমপ্লিট করতে গেলে আমাদেরকে অবশ্যই খুব দ্রুত আগাতে হবে এবং অ্যাডমিশনে দ্রুত না আগাইলে অন্যের সাথে কুলাইতে পারবা না। সো মনোযোগ রেডি, আমরা পড়ায় চলে যাই। চলো, প্রথম প্রশ্ন হবে, ছোটবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করতেন কে? পণ্ডিত মশাই। এটা তোমরা সবাই জানো, ভাইয়া সহজ করছেন। ইয়েস জানো, বাট একটু পরে যেগুলো জানো না সেগুলো আসবে। ঠিক আছে, তাহলে ছোটবেলায় অনুপমের চেহারা নিয়ে বিদ্রুপ করতেন কে? পণ্ডিত মশাই। তুলনা করতেন কিসের সাথে? শিমুল ফুল, মাকাল ফল। শিমুল ফুল, মাকাল ফল, এটা তো বেসিক জিনিস, পরে আরো আসবে। এখন এটা জাস্ট যারা জানো না বা ভুলে গেছো তারা মনে রাখো, ছোটবেলায় পণ্ডিত মশাই অনুপমের কি নিয়ে বিদ্রুপ করতেন? চেহারা নিয়ে বিদ্রুপ করতেন। কি বলতেন?
শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করেন। শিমুল ফুল বলতে দেখতে সুন্দর, মাকাল ফল মানে বাইরের দিক থেকে দেখতে সুন্দর কিন্তু খাওয়ার অযোগ্য। অর্থাৎ তিনি বোঝাতেন বাহ্যিক সৌন্দর্য ভিতরের গুণহীনতা। বাহ্যিক সৌন্দর্য অর্থাৎ অনুপম দেখতে সুন্দর ছিল, তবে ঝামেলা হচ্ছে এই অনুপম বেটা কি বলো দেখি, বাহ্যিক সৌন্দর্য ছিল কিন্তু অভ্যন্তরীণ গুণহীনতা বোঝাতো। ক্লিয়ার? আর কোনো ঝামেলা জীবনেও আর ঝামেলা রাখা যাবে না। তারপরে কি আসে, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে অনুপমের। এখানে কি বোঝানো হয়? অনুপমের আত্মসমালোচনা। এই আত্মসমালোচনা মানে হচ্ছে অনুপমের জীবনটা, তার বয়সও কম এবং তার গুণও সেরকম নেই, অর্থাৎ সে নিজেই নিজের এখানে আত্মসমালোচনা করছেন। তাহলে জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, এটা কার উক্তি? অনুপমের উক্তি। এবং এইটা কি বোঝায় অনুপমের? অনুপমের আত্মসমালোচনা বা নিজেকে নিয়ে সমালোচনা বোঝায়। এবং এখান থেকে অ্যাডমিশনে আসা কোশ্চেন, অনুপমের মতে কোন দুটি বিষয়ের কোন দুটি দিকে অনুপমের জীবনটা নিতান্তই তুচ্ছ? প্রশ্নটা আবার শুনো, অনুপমের কোন দুটি বিষয়ে বা অনুপমের জীবনটা নিতান্তই তুচ্ছ কোন দুটি বিষয়ে? একই জিনিস, কোন দুটি বিষয়ে অনুপমের জীবনটা নিতান্তই তুচ্ছ সেটা হচ্ছে, বা কোন কোন বিষয়ে অনুপমের জীবনটা নিতান্তই তুচ্ছ? দুটো হচ্ছে, এক হচ্ছে পরিমাণ অর্থাৎ তার জীবনের বেশি বয়স হয়নি, এবং গুণ কি গুণ। তাহলে অনুপমের জীবনটা নিতান্তই তুচ্ছ কয়টা দিক দিয়ে? দুইটা। কয়টা দিক দিয়ে? দুইটা, পরিমাণ গুণ। আবার ওই একই জিনিস অনুপম আগে বলছে, দৈর্ঘ্য আর পরিমাণ একই বোঝায়। ঠিক আছে, একই অর্থে ব্যবহার হয়েছে যে সে নিজের আত্মসমালোচনা করে এই কথা বলেছে। তারপর আমরা হচ্ছে পণ্ডিত মশাইয়ের পরে একটা ক্যারেক্টার পাবো, অনুপমের বাবা। কাকে পাবো? অনুপমের বাবার ব্যাপারে জানতে পারবো। অনুপমের বাবা পেশায় কি ছিলেন? উকিল। এই কমেন্টে উত্তর লিখতে হবে ঝটপট, জানো তারপরে মনে রাখতে হবে। অনুপমের বাবা কি ছিলেন? অনুপমের বাবা ছিলেন উকিল। অনুপমের বাবা ছিলেন উকিল। আজীবন তিনি টাকা কামাই করতে চলে যায়, অর্থাৎ ওকালতি করে টাকা কামাই করতে তার পুরো জীবন চলে যায়। এবং এই ওকালতির চাকরি থেকে তিনি অবকাশ নেন কখন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনুপমের বাবা অর্থাৎ মরার মধ্য দিয়ে তার চাকরি থেকে প্রথম অবকাশ নেয়। কিসের মধ্য দিয়ে? পড়ার মধ্য দিয়ে। তাহলে অনুপমের পিতা তার চাকরি থেকে প্রথম অবকাশ নেন কিভাবে? মৃত্যুর মাধ্যমে। কিভাবে? মৃত্যুর মাধ্যমে। ঠিক আছে, ওকে। অনুপমের বাবা তাহলে প্রথম অবকাশ নিয়েছে তার চাকরির থেকে, সেটা হচ্ছে তার মৃত্যুর সময়। অনুপম মানুষ হয়েছে কার হাতে? এই লাইনটা গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার দাও। অনুপম মানুষ হয়েছে কার হাতে? অনুপম মানুষ হয়েছে তার মার হাতে। অনুপম মানুষ হয়েছে কার হাতে? অনুপম মানুষ হয়েছে তার মার হাতে। ঠিক আছে, ওকে। তারপরে কি? অনুপমের মা অনুপমকে কখনোই ভুলতে দেয় না। এটাও অ্যাডমিশনে আসা কোশ্চেন। অনুপমের মা অনুপমকে কখনোই কি ভুলতে দেন না? আবারও বলছি, অনুপমের মা অনুপমকে কখনোই কি ভুলতে দেন না? ভুলতে দেন না যে তারা ধনী। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে অনুপমের মা অনুপমকে কখনোই কি ভুলতে দেন না? তো উত্তর হচ্ছে অনুপমের মা অনুপমকে কখনোই ভুলতে দেন না যে তারা আসলে ধনী। এই কথাটা অনুপমকে কখনোই ভুলতে দিতে চান না। ঠিক আছে, ওকে। আরে কমেন্ট পড়তে পড়তে তোমাদের সিরি আমাকে বলতেছে যে তোমাদেরকে কোনো হেল্প করতে পারবে কিনা। এই তোমাদের কোনো কনফিউশন আছে জানাও, হেল্প করছি। ওকে, ঠিক আছে, তাহলে ওকে। চলো আমরা প্রথম দিকে প্রায় 12টার মতন এমসিকিউ প্রপারলি কমপ্লিট করে ফেলেছি। তারপরের লাইনে চলে যাই। অনুপমের শিশুকাল কেটেছে কিভাবে? কোলে কোলে। এই দুটো প্রশ্ন নিয়ে কনফিউজ হয়েও না। অনুপম মানুষ হয়েছে কার হাতে? তার মায়ের হাতে। শিশুকাল কেটেছে কিভাবে? কোলে কোলে।
কোলে কোলে, এবং তারপরে সবচেয়ে বড় কথা, আমরা জানি পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করছে, বাট মা অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই মানে দেবী দুর্গার কি বলো দেখি ছেলে, গণেশের ছোট ছেলে কার্তিক, তাই তো? এই যে কার্তিকের সাথে অনুপমকে তুলনা করেছে কে? অনুপম নিজেকেই। অনুপম কাকে? অনুপম নিজেকেই কি বলো দেখি? অনুপম নিজেকেই কার্তিকের সাথে তুলনা করেছে। কি বলো দেখি? অনুপম নিজেকেই কার সাথে? কার্তিকের সাথে তুলনা করেছে। ঠিক আছে, তাহলে দেবী দুর্গার দুই ছেলে আমরা তো জানি, বড় ছেলে গণেশ, ছোট ছেলে কার্তিক। অনুপমের আসল অভিভাবক কে? অ্যাডমিশনে আসা কোশ্চেন, নোট ডাউন করো, তার মামা। অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক তার মামা। অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা। ঠিক আছে, ওকে। তাহলে অনুপম নিজেকেই নিজে কার্তিকের সাথে তুলনা করে। মা অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি ছোটবেলা থেকে কোলে কোলে এবং কি কার হাতে? মার হাতে মানুষ হয়, এবং অনুপমের আসল অভিভাবক। এবং নেক্সট ক্যারেক্টার, আমরা অনুপমের মা সম্পর্কে তো জানলাম, অনুপমের মামার প্রথম দিকে পরিচয় পাই। অনুপমের মামার সাথে অনুপমের বয়সের ডিফারেন্স 6 6 6। অনুপমের মামার সাথে অনুপমের বয়সের ডিফারেন্স কত? 6 বছর 6 বছর 6 বছর। আমরা এই বয়সের আলোচনা এর পরবর্তীতে শেষ করব। আগে আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাই। অপরিচিতা গল্পে অনুপমের মামার অন্তরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? আগে আমাকে বলো ফল্গু কি? শব্দার্থেটা আমি পড়াইনি, কেননা এটা এই জায়গায় এসে ব্যাখ্যা করব। ফল্গু কি? উত্তর করো। ফল্গু কি? ঝটপট উত্তর করতে হবে। ফল্গু আসলে কি? অন্তঃসলিলা নদী, অন্তঃসলিলা নদী, অন্তঃসলিলা নদী। ইয়েস, কি বলো দেখি? হ্যাঁ, একটা নদীর নাম। নদীটা কেমন? অন্তঃসলিলা নদী। এখন এটা অন্তঃসলিলা নদী মানে কি? এটা নিয়েও ঝামেলা ভাইয়া। দেখো, আমি ড্রয়িং সেভাবে পারি না, যদিও বা একটা সময় হিউম্যান পোর্ট্রেট ড্র করতাম, এখন পারি না। তো এটা ধরো একটা নদীর চলছে, ঠিক আছে? এই যে নদী, আমরা সব সময় জানি নদীর উপরে থাকে কি? পানি। বাট এই নদীর উপরের অংশটা হচ্ছে বালু, এবং এই বালু থাকে উপরে। এই যে এগুলো বালু, এই বালুর লেয়ারটা পার করে তার নিচে, উপরে বালুর লেয়ারটা থাকে, তার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এইটা হচ্ছে একটা অন্তঃসলিলা নদী, অর্থাৎ মাটির নিচ দিয়ে বা বালুর একটা স্তরের নিচে গিয়ে নদীর পানি প্রবাহিত হয়ে চলতে থাকে। এমন নদীর নাম হচ্ছে, এমন একটা নদী কি? এমন একটা নদী হচ্ছে ফল্গু। এমন একটা নদীর নাম কি? ফল্গু। এবং এইটার সাথে অনুপমের মামাকে তুলনা করা হয় কেন? অনুপমের মামাকে কিসের সাথে তুলনা করা হয় বলো দেখি? মাথায় রাখবা, উত্তরে কেউ ফল্গু লিখবা না। অর্থাৎ এই পুরো নদীটার নাম হচ্ছে ফল্গু, বাট মামা হচ্ছে এই ফল্গুর বালি। মামা কি? ফল্গুর বালি। ধরো এটা অনুপমের ফ্যামিলির সম্পদ, ঠিক আছে? অনুপমের ফ্যামিলির সম্পদ বা অনুপমের ফ্যামিলির কোনো ডিসিশন। এখন অনুপমকে যদি কোনো ডিসিশন নিতে হয় বা কোনো কাজ করতে হয়, এই যে ফল্গুর বালি নামক মামা আছে, সেই মামাটাকে পার করে অনুপমকে তারপরে তার ফ্যামিলির এই যে কোনো কিছু নিতে হবে। যদি এটা নিতে হয় তাহলে বুঝতেই পারছো অনুপমের মামাকে ফল্গু নয়, ফল্গুর বালির সাথে তুলনা করা হয়েছে। কিসের সাথে? ফল্গুর বালির সাথে। এখন ফল্গু কি এটা আমরা শব্দার্থ আকারে জানবো, বাট মামাকে তুলনা করা হয় কিসের সাথে?
ফল্গুর বালির সাথে, এবং এই মামাকে পার না করিয়া এক গণ্ডূষ জল পাওয়ারও জো নেই। কাকে? মামাকে। অর্থাৎ এই মামাকে পার করেই ফ্যামিলির রস আস্বাদন বা ফ্যামিলির কোনো ডিসিশন অনুপমকে নিতে হয়। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষ রস পাইবার জো নেই, এটা কার কথা? অনুপমের কথা। তাহাটাকে, সেটা হচ্ছে তার মামা। ক্লিয়ার? ওকে, এইবারে আসবে একটা প্রশ্ন, দেখি এটা কে পারো। এই প্রশ্নটা যে পারবে তার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা থাকবে। প্রশ্নটা হচ্ছে, বলো, অনুপমের ভালো মানুষ হবার চিন্তা নেই কেন? অনুপমের ভালো মানুষ হবার চিন্তা নেই কেন, বা ভালো মানুষ হওয়ার চেষ্টা নেই কেন? এই প্রশ্নের উত্তর করো। ঠিক আছে, ওকে, চলো ফল্গু থেকে ঘুরে আসো, ঘুরে আসে চেক করে দেখো, যদি ডুবে যাও আমাদেরকে ডুবার আগ মুহূর্তে একটু মেসেজ করে জানায় দিও। কি বলো দেখি? জানায় দিও যে তোমরা আসলে ফল্গুর বালুর উপর দিয়ে হাঁটতে পেরেছিলে কিনা। ঠিক আছে, ওকে, আচ্ছা আমি আরো বড় করে দেই। বলেছি প্রশ্নটা কান দিয়ে শুনো, লেখার দিকে মনোযোগ দিবে না, কান দিয়ে শুনো। সেটা হচ্ছে, অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? উত্তর করো। অপশন এ, সেটা হচ্ছে নিতান্তই ভালো মানুষ কেন? অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? উত্তর অপশন এ হচ্ছে সে তামাকটুকু খায় না। অপশন বি, ভালো মানুষ হবার জো নেই। অপশন 3, ভালো মানুষ হওয়ার চেষ্টা বিদ্যমান। অপশন ডি, অনুপম গুণহীন। প্রশ্নটা আবার শোনো, অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? অপশন এ, তামাকটুকু খায় না। অপশন বি, ভালো মানুষ হবার জো নেই। অপশন সি, ভালো মানুষ হওয়ার প্রচেষ্টায় মগ্ন। অপশন ডি, সে গুণহীন। কোনটা উত্তর হবে? গুড জব। যারা তামাক খায় না লিখেছো তারা সবাই ভুল করেছো ভাইয়া। এই জন্যই এই প্রশ্নটা দেওয়া, যেটাতে অ্যাডমিশনে তোমাদের অনেক ভাইয়াপুরা ভুল করেছে। বাট আমি এটা তোমাদেরকে এখন ক্লিয়ার করে দিব ভাইয়া। এই রিলেটেড অনুপমের ভালো মানুষ বা সৎ হওয়ার একটা কথা আছে, সেটা প্রশ্ন যখন হবে কন্যার পিতামাত্রই স্বীকার করবে অনুপম সৎ পাত্র, বা অনুপম সৎ পাত্র কেন, তখন উত্তর হবে সে তামাকটুকু খায় না। প্রশ্ন যখন কি হবে, কন্যার পিতামাত্রই স্বীকার করবে অনুপম কি? অনুপম সৎ মানুষ এবং সৎ পাত্র, তখন উত্তর হবে কেন? কারণ সে তামাকটুকু খায় না। বাট যখন প্রশ্ন হবে অনুপম নিতান্তই ভালো মানুষ, তখন তার উত্তর হবে তার ভালো মানুষ হবার ঝঞ্ঝাট নেই। অনুপম নিতান্তই ভালো মানুষ, কি বলো দেখি? এইটা স্বীকার করবে কে? অনুপম নিতান্তই ভালো মানুষ, এর কারণ হচ্ছে তার ভালো মানুষ হবার ঝঞ্ঝাট নেই। ওকে, লোড করে ফেলো, ভালো মানুষ হবার ঝঞ্ঝাট নেই। ক্লিয়ার? যারা গুণহীন টুনহীন লিখেছো ভাইয়া সব ভুল, এটাই উত্তর। ক্লিয়ার? ওকে, চলো এখন আমরা নেক্সটে চলে যাই। কোনো মেয়ে যদি স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণে রাখবেন। কোন সুলক্ষণটি স্মরণে রাখবেন? এখানে অনুপম একটা কথা বলেছে। অনুপম কোন শাসনে, অনুপম কোন শাসনে চলার মতো করে তৈরি হয়েছে? অনুপম কোন শাসনে চলার মতো করে তৈরি হয়েছে? অনুপম হচ্ছে অন্তপুরের শাসন। কিসের শাসন? অন্তপুরের শাসনে চলার মতো করে। কিসের শাসন? অন্তপুরের শাসনে চলার মতো করে তৈরি হয়েছে। তাই কোনো কন্যা যদি স্বয়ংবরা হয় তাহলে অনুপমের এই সুলক্ষণটা অবশ্যই মনে রাখবে। এখন স্বয়ংবরা শব্দের অর্থ কি এটাও জেনে রাখো। যে নারী নিজে স্বামী নির্বাচন করে,
যে নারী নিজে স্বামী নির্বাচন করে। এবং এখান থেকে আমরা একটা শব্দ পাই, সেটা হচ্ছে কি স্বয়ম্বর। সেটা হচ্ছে কি বলো দেখে, সেটা হচ্ছে আমরা একটা নতুন শব্দ পাই স্বয়ম্বর। এই স্বয়ম্বর শব্দটার অর্থ কি, অর্থাৎ নারীর স্বামী নির্বাচনের প্রতিযোগিতাকে কি বলা হয়, স্বয়ম্বর। এটা আবার কেমন কথা, আগের সময় কোনো বড় রাজার যখন রাজকন্যা থাকতো, তিনি খুবই সম্মানের অধিকারী হতেন বলে তাকে নিজের কি রানী করার জন্য বিভিন্ন রাজপুত্ররা আসতো এবং তারা এসে স্বয়ম্বরে অংশ নিত, নিজেদের ক্ষমতা দেখাতো। এর মধ্যে কি বলো দেখি, ওই রাজকন্যার যাকে পছন্দ হতো তাকেই সে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতো এবং তাকে বলা হতো স্বয়ম্বরা, এবং এই অনুষ্ঠানটাকে বলা হতো স্বয়ম্বর। ঠিক আছে, ওকে। চলো এখন আমরা নেক্সটে চলে যাই। বিবাহ সম্পর্কে অনুপমের মামার একটা বিশেষ মত আছে। এই লাইনটা যে ভুলছো সে পুরো অ্যাডমিশনে পস্তাবা। বিয়ে সম্পর্কে অনুপমের মামার বিশেষ মত কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই পুরো প্যারাটাতে, সেটা হচ্ছে ধনীর কন্যা তার পছন্দ নয়। বিয়ে সম্পর্কে অনুপমের মামার বিশেষ মত কি, বিয়ে সম্পর্কে অনুপমের মামার বিশেষ মত হচ্ছে কি বলো দেখি, বিশেষ মত হচ্ছে ধনীর কন্যা তার পছন্দ নয়। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ধনীর কন্যা পছন্দ নয়। এবং অনুপমের মামা কি চাইতেন, অনুপমের বউ হিসেবে যে আসবে সে কিভাবে আসবে, সে মাথা হেট করে আসবে। অর্থাৎ মামার থিওরি এমন ছিল যে যাকে আনবে সে মাথা নিচু করে আসবে। এবং অনুপমের মামা কেমন বেয়াই চান, বেয়াই চান, বেয়াই মানে আমরা জানি কি বলো দেখি, অর্থাৎ ছেলের বা ভাতিজার যিনি কি বউ শ্বশুর তাকে বেয়াই বলে। এটা ব্যাখ্যা করা লাগবে না, তোমরা সবাই জানো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, একটা পপুলার গান আছে না, তো সেই বিয়ান সাহেবের বেয়াই। অনুপমের মামা কেমন বেয়াই চাইতেন, যার টাকা নেই কিন্তু টাকা দিতে কসুর করবে না। এই লাইনটা আলাদা করে মার্চ করো। অনুপমের মামা কেমন বউ চাইতো, বউ চাইতো হচ্ছে যে আসবে সে মাথা হেট করে আসবে। কেমন বউ পছন্দ নয়, ধনীর কন্যা তার পছন্দ নয়। আবার অনুপমের মামা বেয়াই চাইতো কেমন, যার টাকা নেই কিন্তু টাকা দিতে কসুর করবে না। এটা কেন বলা হয়, সোজা কথা, তাকে শোষণ করবে, তার তেমন টাকা পয়সা নেই কিন্তু নিজের সব জমি জমা বিক্রি করে দিয়ে কষ্ট মষ্ট করে টাকা দিবে এবং সব সময় এই দেরিতে টাকা দিতে পারার জন্য বা টাকা দিতে কষ্ট হয় তারা সব সময় মাথা নিচু করে থাকবে। অর্থাৎ তাকে গুড়গুড়ির বদলে বাঁধা হুকা খেতে দিলেও কোনো নালিশ করবে না, এরকম একজনকে বেয়াই হিসেবে চান। এবং তারপর থেকে অ্যাডমিশনে আসা একটা কোশ্চেন যেটা 2 বছর রিপিট হয়েছে, সেটা জেনে রাখো। তা অনুপমের মামার অস্থিমজ্জায় জড়িত ছিল কি, টাকার প্রতি আসক্তি, বা এটাকে আরেকভাবে লেখা হয় অনুপমের মামার কি বলো দেখি, টাকার প্রতি আসক্তি জড়িত তার অস্থিমজ্জায়। তাহলে একই জিনিস, প্রশ্নটা যেভাবেই আসুক, অনুপমের মামার অস্থিমজ্জায় জড়িত কি, টাকার প্রতি আসক্তি। অনুপমের মামার অস্থিমজ্জায় জড়িত টাকার প্রতি আসক্তি। অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্টকে, পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট হলেন তার মামা। ক্লিয়ার? or we should be much more clear about that. ঠিক আছে, আমরা এটা নিয়ে আরো ক্লিয়ার হব। এই জায়গায় অনেকগুলো কোশ্চেন আগে বলে ফেলি। মামাকে নিয়ে এ পর্যন্ত প্রশ্ন এসেছে, মামাকে তুলনা, অনুপমের আসল অভিভাবক তার মামা, অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট তার মামা, মামাকে তুলনা করা হয় ফলগুর বালির সাথে, মামার অস্থিমজ্জায় জড়িত টাকার প্রতি আসক্তি, বিয়ে সম্পর্কে মামার বিশেষ মত কি, ধনীর কন্যা তার পছন্দ নয়, অনুপমের মামা অনুপমের কেমন বউ চান যে মাথা হেট করে আসবে, কেমন বেয়াই চান যিনি কি, যার টাকা থাকবে না কিন্তু টাকা দিতে কসুর করবে না।
রাইট, এইটুকু পর্যন্ত আমরা পড়েছি। এবং তারপরে আগমন হবে অনুপমের বন্ধু হরিশের। কি বলো দেখি? তারপরে আসবে অনুপমের বন্ধু হরিশ। ঠিক আছে? ওকে, তারপরে এই হরিশের আলোচনা দিয়ে আমাদের আজকের পড়া শেষ হয়ে যাবে। আজ আমরা হরিশ পর্যন্তই পড়ে শেষ করব। এখন এই হরিশের কাহিনীটা কি এটা একটু ক্লিয়ার করে দিই। হরিশ থেকে অ্যাডমিশনে প্রচুর কোশ্চেন আসছে, তো আমরা একটু মনোযোগ দিব ভাইয়ারা। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। জাস্ট জেনে রাখো, হরিশ কি? অনুপমের বন্ধু। চাকরি করে কোথায়? চাকরি করে কানপুরে। চাকরি করে কানপুরে। এইটুকু গেল। অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। সে কোথায় চাকরি করে? কানপুরে। এবং একটা লাইন, ওহে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। উক্তিটি কার? উক্তিটি হরিশের। ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, তাহলে কি বলো দেখি উক্তিটি কার? এটা হচ্ছে হরিশের। তাহলে বন্ধুর কথা বললো, বন্ধু কানপুরে জব করে, এসে তাকে বলতেছে যে ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। এরপরে অনুপম একটা কথা বলে, মামার কাছে কথাটি পারিয়া দেখো। কি বলো দেখি? মামার কাছে কথাটি পারিয়া দেখো। কি বলো দেখি? এই কথাটার অর্থ কি? মামার কাছে কথাটা পারিয়া দেখো। এই জায়গায় কথা দ্বারা কিসের কথা বলা হয়েছে? মামার কাছে কথাটি পারিয়া দেখো। এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে বিয়ের কথা। এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে কিসের কথা? বিয়ের কথা। তাহলে অনুপমের বন্ধু হরিশ কানপুর, সে বলল হে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। এবং অনুপম বলে মামার কাছে একবার কথাটি পারিয়া দেখো। সেই জায়গা থেকে কি আসে বলো দেখি? সেই জায়গা থেকে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই লাইনে, এই লাইনে কথাটি দ্বারা মূলত বিয়ের কথা বলা হয়েছে। এবং তারপর থেকে একটা খুবই পিকিউলিয়ার কোশ্চেন। প্রশ্ন হলো, অনুপমকে কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? অপরিচিতা গল্পে অনুপমকে কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? বা অপরিচিতা গল্পে অনুপমের মনের অবস্থাকে কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? হুট করে এই কোশ্চেনটা করতাম, তোমরা সবাই উত্তর দিতে কি যে অনুপমের মনের অবস্থাকে শিমুল ফুলের সাথে তুলনা করা হয়েছে। বাট না ভাইয়া, না। অনুপমের মনের অবস্থাকে কিস ফুলের সাথে? বকুল ফুলের নতুন পাতা সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা বকুল ফুলের নতুন পাতার কথা পাই বা বকুল ফুলের কথা পাই। এই লাইনটা থেকেই আমরা এই অ্যাডমিশনের কোশ্চেনটা পেয়ে যাই, যেটা কি বলো দেখি? এই যে অনুপমের মনের অবস্থাকে বকুল ফুলের নবপল্লব রাশি, সোজা কথা বকুল ফুলের নতুন পাতার সাথে তুলনা করা হয়। ঠিক আছে? তাহলে বকুল ফুলও হতে পারে, নতুন পাতা হতে পারে। যদি প্রশ্ন আসে অনুপমের মনের অবস্থাকে কোন ফুলের সাথে তুলনা করা হয়, বা প্রশ্ন যদি হয় একটু কঠিন করার জন্য জাহাঙ্গীরনগর প্যাটার্নে, যে অনুপমকে নিচের কোন ফুলটির সাথে তুলনা করা হয়েছে, অপশনে যদি শিমুল ফুল না থাকে তার মানে বুঝতে হবে সেটা বকুল ফুল। বাট যদি উল্লেখ করে দেয় মনের অবস্থাকে, তখন অপশনে শিমুল ফুল থাকলেও বকুল ফুল সোনা দিয়া হাতকানে বান্ধাইলে, এই গানটা মনে রাখবা। আর এই গানটা মনে রাখে হচ্ছে তোমরা এইটা উত্তর করবা। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, খাসা মেয়ে। আচ্ছা, হরিশের কাছে শুনে নিও ভাইয়া, খাসা মেয়ে মানে সব দিক দিয়ে পারফেক্ট, এটা বুঝাইতে চাইছে। তারপরে এইটার পরে হচ্ছে হরিশের আরো একটু আলোচনা হয়। হরিশ সম্পর্কে কয়েকটা লাইনে মুখস্থ করতে হবে। মনে করো হরিশের পুরো ঘটনা, বন্ধু মেয়ের কথা বলল, কানপুরে জব করে, সরস রচনার গুণকার ছিল
হরিশের ছিল। তারপরে আসর জমাতে পটু কে ছিল? হরিশ। সর্বত্রই কার খাতির ছিল? হরিশ। তাহলে হরিশকে নিয়ে আরো কথা, হরিশের কিসের গুণ ছিল? সরস রসনার গুণ ছিল। সরস রসনার গুণ কার ছিল? হরিশের। আসর জমাতে পটু কে ছিল? হরিশ ছিল। এবং তার বাইরে সব জায়গায় খাতির কার ছিল? হরিশের ছিল। কাকে কাছে পেলে মামা ছাড়তে চাইতো না, এই হরিশকে কাছে পেলেই মামা ছাড়তে চাইতো না। ঠিক আছে, এবং এই জায়গা থেকেই আমাদের আলোচনা শেষ আজকে পর্যন্ত। হরিশের আমরা প্রায় হরিশ থেকেই 60টার মতো এমসিকিউ কমপ্লিট হয়ে যায়। এবং তার বাইরে অনুপমের জীবনের থেকে একটা কোশ্চেন আসে, অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? অনুপম এমএ পাস করেছে। অনুপম কি পাস করেছে? অনুপম এমএ পাস করেছে। অনুপমের হৃদয়ের গোপন কথা কোথায় প্রকাশ পেয়েছে? তরু মর্মরে। এবং এখান থেকে অ্যাডমিশনে আসা একটা কোশ্চেন, অনুপমের থাকার মধ্যে অনুপমের বাহিরে আছেন মা, ভিতরে বাহিরে আছেন মামা, ভিতরে আছেন মা। ঠিক আছে, তাহলে থাকিবার মধ্যে অনুপমের ভিতরে আছেন মা, বাহিরে আছেন মামা। এবং থাকিবার মধ্যে অনুপমের ভিতরে আছেন কে? তার মা, এবং বাহিরে আছেন তার মামা। এই নিয়ে আমরা প্রায় অর্ধেক গল্পটা শেষ করে ফেললাম, বিয়ের আলোচনা। এরপর বিয়ে ঠিক হবে, বিয়ে ভাঙবে, অনুপমের মন ভাঙবে, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এরই মধ্য দিয়ে আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ অপরিচিতার পুরো জার্নিটা শেষ করে দেব। হরিশ সম্পর্কে আরেকবার রিভিশন দিয়ে দেই, এবং মামার কথাগুলো এখানেই মুখস্থ করে ফেলো, যেন বাসায় খুব বেশি পড়তে না হয়। হরিশ বন্ধু, কানপুর, সরস রসনার গুণ, আসর জমাতে পটু, তারপরে কি বলো দেখি? সর্বত্র তার খাতির, তাকে কাছে পেলে মামা ছাড়তে চায় না। এবং তারপরে সে ওহে মেয়ে যদি বলো, একটা খাসা মেয়ে আছে, ওটা হরিশ বলে। তারপরে কি? হরিশকে অনুপম বলে মামার কাছে কথাটা পারিয়ে দেখো, এই কথাটা আসলে কি? বিয়ের কথা। ক্লিয়ার? তার বাইরে গিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পাই, অনুপমের থাকার মধ্যে ভিতরে আছেন মা, বাহিরে মামা। অনুপমের হৃদয়ের কথা কোথায় প্রকাশ পেয়েছে? তরু মর্মরে। অনুপমের হৃদয়ের কথা কোথায় প্রকাশ পেয়েছে? তরু মর্মর, তরু মর্মর, তরু মর্মর। এবং অনুপম পড়াশোনা করেছে, শেষ করেছে এমএ পাস। এই পর্যন্ত তোমাদের পড়া এইভাবেই পড়াতে চাই, যেন একটা সিঙ্গেল জায়গায় কোনো কনফিউশন না থাকে। ওই যে কনফিউশনটা, এটাও ভোলা যাবে না যে অনুপম নিতান্তই ভালো মানুষ, তামাক খায় না, গুণহীনতা কিছুই উত্তর হবে না। অনুপম নিতান্তই ভালো মানুষ, কারণ তার ভালো মানুষ হওয়ার জো নেই। অপরদিকে কন্যার পিতামাত্রই স্বীকার করবে কি অনুপম সৎপাত্র, তখন হবে যে সে তামাকটুকু খায় না। ক্লিয়ার বাচ্চারা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই জানাও, এবং ভালো আছো, ভালো থাকো। আজকের পড়াগুলো অবশ্যই স্মরণে রাখবা, এবং নিজ ধর্ম অনুযায়ী পড়ার আগে অবশ্যই সৃষ্টিকর্তার কথা মনে করে তার কাছে আবেদন জানিয়েই শুরু করবা। পড়াগুলো অনেকটা মজার সাথে, অনেকটা শান্তভাবে পড়তে পারবা। বাংলা সাহিত্য শান্তের সাথে না পড়লে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যেটা হয় বরাবরই। যেটা ভিকটিম যদি হয়ে যাও, তাহলে বাংলা পড়ায় মজাও পাবা না, সাহিত্যে মজাও পাবা না। তো সবার জন্য শুভকামনা জানাই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। তরু মর্মর, গাছের পাতার মর্মর আওয়াজ। তরু কি? গাছের পাতার মর্মর আওয়াজে তার মনের বুকের জ্বালা প্রকাশ পেয়েছে। ঠিক আছে, ওকে। কি ভাইয়া, গল্প পড়তে হবে কি? গল্প তো পড়তেই হবে, গল্প কেন পড়বা না সেটা বলো দেখি। হ্যাঁ, এগুলো শিটে আছে ভাইয়া, শিট থেকে দেখে পড়ে নিবে। এবং আজকে এইটুকু অংশে শিটে তোমাদের জন্য কোনো কি বলে এটাকে, তোমার কোনো সংশোধনী নাই, সমস্যা নাই। ওই বললাম না তোমাদের শিটে ওরকম কোনো প্রবলেম নাই, শুধুমাত্র ওই যে সালের আলোচনা করতে গিয়ে আবল তাবল কাজ করে ফেলেছে। ঠিক আছে, সালের মানে ওই যে 5-8 টাইপ করতে গিয়ে হাতের লেখা বুঝতে না পারে দুটো ভুল করেছে। সালগুলোতে যে ভুল থাকবে আমি ঠিক করে দেবো। ওকে,
তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আমরা নেক্সট ক্লাসে আমাদের আবারও দেখা হবে এবং অপরিচিতার আমরা ইতি টেনে নেব। সো গুড লাক, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, অনুপমের বকুল মনের কথা বকুল ফুলের নতুন পাতার সাথেই তুলনা করা হয়েছে ভাইয়া, বাট এটাকে বকুল ফুল হিসেবেও ধরা যায় যেহেতু ফুলেরই অংশ। অপশনে এতগুলো বড় দেয় না, এটা একটা জাবি প্যাটার্নের একটা কোশ্চেন দেখেই তোমাদেরকে জানানো হইলো। আমি যখন পড়াবো কোনো ইউনিভার্সিটি তোমাদের বাদ যাবে না, বুঝছো? তো যদি বাদ না যায় আমার পড়ার মধ্যে তাহলে বুঝতেই পারছো, সে কারণে বকুল ফুল হিসেবে ধরতে হবে, বাট মেইনলি বকুল ফুলের নতুন পাতার সাথে তুলনা করেছে। ওকে, ঠিক আছে। প্রশ্ন বুঝে উত্তর দিব। গুড, যাক, ওকে, ঠিক আছে। গুড জব। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়ারা। ক্লাসটাতে যারা যাচ্ছ একটু রিয়েক্ট দিয়ে রাখো, ফ্রেন্ডদের কাছে নোটিফিকেশন যাবে। অনেকেই বলে আবার আমার কাছে নোটিফিকেশন যায় না কেন, এটা পেজের ইয়ার উপরে গ্রুপে থাকে, সো ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা যারা ক্লাস করে না। ওকে, ঠিক আছে।